গত 17 এপ্রিল সুপ্রিম কোর্ট থেকে আমরা কিন্তু প্রধানত দুটো ডেট পেয়েছি, যেই ডেট কিন্তু আমাদের আগামী স্বপ্ন সাফল্য করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। সেই দুটো ডেট আপনারা সকলেই জানেন, এক 31শে মে, 2 31শে ডিসেম্বর। 31শে মে এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ, কেননা এর মধ্যেই কিন্তু নতুন বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে, মধ্যশিক্ষা পর্ষদকে, এসএসসি বোর্ডকে। যদিও এখানে প্রথমেই রয়েছে মধ্যশিক্ষা পর্ষদ, তার পেছনে যারা রয়েছেন রাজ্য সরকার এবং এসএসসি বোর্ড। মধ্যশিক্ষা পর্ষদকে একসঙ্গে 6টা নতুন নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যে সেই সকল নির্দেশ কতটা মানা হচ্ছে, কতটা মানা হবে, কতটা মানতে চলেছে, সমস্ত কিছুই পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে 31শে মের মধ্যে। আমরা 31শে মের মধ্যেই নতুন নিয়োগের নোটিফিকেশান পেতে চলেছি। তবে আমাদের ধারণা, আমাদের বিশ্বাস 20 তারিখের মধ্যেই, অর্থাৎ 20শে মের মধ্যেই কিন্তু নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে। এই মুহূর্তে প্রতিটা ক্যান্ডিডেটই কিন্তু এই নতুন ডেট, নতুন নির্দেশ সুপ্রিম কোর্ট থেকে, তার সাথে সাথে কিন্তু প্রতিটা ক্যান্ডিডেট পড়াশোনা শুরু করে দিয়েছেন, যারা চাকরি হারিয়েছেন আর যারা চাকরি পাওয়ার জন্য স্বপ্ন দেখছেন। কেননা সুপ্রিম কোর্টে যে অর্ডার কপি দেওয়া হয়েছে সেখানে কিন্তু বারংবার, প্রায় 3বারের ওপর কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে ফ্রেশ রিক্রুটমেন্টের কথা, এবং বিভিন্ন বিশেষজ্ঞ থেকে শুরু করে বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মহাশয়ারা সকলেই কিন্তু বলছেন যে এই ফ্রেশ রিক্রুটমেন্ট মানে কিন্তু ফ্রেশারদেরকেও এখানে অংশগ্রহণ করতে দেওয়া হবে। স্বাভাবিকভাবে একটা বিষয় আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে যে ফ্রেশ রিক্রুটমেন্ট মানে সেই 26,000 ক্যান্ডিডেট, অর্থাৎ তাদের মধ্যে যারা রয়েছেন, তারা যারা বাতিল হয়েছেন তাদের তো কথা বাদ দিন, অর্থাৎ সেই দুর্নীতিগ্রস্তভাবে, তো সেই 26,000 ক্যান্ডিডেট, আর এদিকে 2016 থেকে 2025-এর বিএড ক্যান্ডিডেট। তাহলে এখন প্রশ্ন আসছে একটাই, যে সেই 26,000 ভ্যাকেন্সি আসবে নাকি তার বেশি? সরাসরি উত্তর, এবং সেটাই কিন্তু ঠিক, যদি নতুন ক্যান্ডিডেটদেরকে যেহেতু অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে, স্বাভাবিকভাবেই কিন্তু তার থেকে বেশি ভ্যাকেন্সি আসবে, তার সঙ্গে নতুন করে ভ্যাকেন্সি আসবে। কেননা কপিল সিব্বালকে কিন্তু আমরা সুপ্রিম কোর্টে বলতে শুনেছি যে আমাদের নতুন কিছু প্রসেস রয়েছে। এবার সেই নতুন প্রসেস কী কী সেটাই কিন্তু এখন বিষয়। সেই নতুন প্রসেসের মধ্যে কিন্তু ভ্যাকেন্সি বাড়ার প্রসেসটাও রয়েছে, নতুন ক্যান্ডিডেটদেরকে অংশগ্রহণ করতে দেওয়ারও ব্যাপার রয়েছে, আবার একইভাবে কিন্তু নতুন সিলেবাসেরও ব্যাপার রয়েছে 11-12-এর ওই দিকটাতে, অর্থাৎ এইচএস স্কিলটাতে। আবার একটা প্রশ্ন আসছে যে তাহলে সেই সময়ের যে রিক্রুটমেন্ট, সেই সময়ের ক্যান্ডিডেটদেরকে যেহেতু এখানে পুনরায় পরীক্ষা দিতে বলা হচ্ছে, তাহলে কি সেই নোটিফিকেশান মেনে, সেই গেজেট মেনে, সেই পরীক্ষা পদ্ধতি মেনে, অর্থাৎ পরীক্ষার যত নাম্বারের পরীক্ষা হয়েছে, অর্থাৎ সেই যে 55 নাম্বারের পরীক্ষা হয়েছিল 2016 সালে, সেই নাম্বারের পরীক্ষা হবে, নাকি এবারে মাদ্রাসা যেভাবে হলো 90 নাম্বার প্লাস 10 নাম্বার ইন্টারভিউ, সেই প্রসেসে হবে? এখন এটা কিন্তু আমাদের কাছে এখনও পরিষ্কার নয়। তবে ধরে নেওয়া যায় 55 নম্বরের পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু কি হবে সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে না, কেননা 55 নম্বরের হলেও হওয়ার সম্ভাবনা বেশি, কেননা সেই সময় ক্যান্ডিডেটরা যেহেতু এখানে পরীক্ষা দিচ্ছেন, সেই প্রসেস মেনে যেহেতু করা হচ্ছে সেটা। স্বাভাবিকভাবে আরেকটা প্রশ্ন জাগে, যে প্রশ্নের মান কতটা হবে। মান কিন্তু অনেকটা মিডিয়াম কোয়ালিটির হবে, খুব বেশি টাফ হবে না, কেননা সেই সকল ক্যান্ডিডেটের কথা মাথায় রেখেই কিন্তু হবে। আরেকটা কথা হলো, এখানে নেগেটিভ মার্কস যেমন থাকছে না, তেমনই কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশান এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে একটা কথা বলেছিলেন যে আপনাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এবং সেই ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি এখানে একাডেমিক কোয়ালিফিকেশানের সঙ্গে যুক্ত থাকে এবং তার জন্য কতটা নাম্বার বরাদ্দ থাকছে সেটা যদি এখানে মূল ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু পরিস্থিতি কোন দিকে এগোবে সেটা আপনারা নিজেরাও অভিজ্ঞ, আপনারা নিজেরাও এখানে আন্দাজ করতে পারছেন। সব মিলিয়ে নতুন করে কিন্তু নিয়োগের জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে। যদিও 3রা এপ্রিল যখনই সুপ্রিম কোর্ট থেকে নতুন নিয়োগের নির্দেশ দিয়ে দেওয়া হয়েছিল 26,000 ক্যান্ডিডেটের চাকরি বাতিল করে, তখনই কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের এসএসসিকে থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সকলেই কিন্তু জানিয়ে দিয়েছিলেন আমরা নতুন নিয়োগের জন্য তোড়জোড় শুরু করে দিচ্ছি, এমনকি শিক্ষামন্ত্রীর মুখেও শুনেছিলাম। কিন্তু তারপরে আমরা এই হাইকোর্টের নির্দেশ যারা বহাল রেখেছেন, সেই মহামান্য সুপ্রিম কোর্ট, তাদের উপর আমরা ভরসা করেছিলাম, কেননা রিভিউ পিটিশন আসছে, ক্লারিফিকেশান ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো যেগুলো প্রকাশ্যে বলা হয়েছিল সেগুলোর জন্য। কিন্তু এরপরে আর কিছু বলার নেই। সুপ্রিম কোর্ট থেকে 6টা নতুন নির্দেশ দিয়েছে, এবং এবারে কিন্তু সকলের জন্যই সমান সুযোগ থাকছে। 2016 থেকে 2025 সকলেই এই পরীক্ষা দিতে পারবে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। সুপ্রিম কোর্টে 6টা গুরুত্বপূর্ণ নির্দেশ যেগুলো রয়েছে আপনারা অনেকেই হয়তো জানেন, তবুও আমরা আজকের আলোচনায় একটু বলে নেব।
দাগি নন এমন শিক্ষকেরা স্কুলে যেতে পারবেন, অর্থাৎ যারা নিজেদেরকে যোগ্য মনে করছেন এবং সেই সঙ্গে যারা ইতিমধ্যে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ, এসএসসি বোর্ড তারা কিন্তু একটা লিস্ট দিয়ে দিয়েছে কারা যোগ্য কারা অযোগ্য, বা কাদেরকে স্কুলে যেতে হবে কাদেরকে যেতে দেওয়া হবে না, অর্থাৎ 9, 10, 11, 12 স্কিলের কথা বলছি। গ্রুপ সি গ্রুপ ডি তো কাউকেই যেতে দেওয়া হচ্ছে না, কেননা সেখানে দুর্নীতি নাকি আরও ভয়ঙ্কর আকার নিয়েছে, আরও লজ্জাজনকভাবে দুর্নীতি হয়েছে। তো যাই হোক, দাগি নন এমন শিক্ষকেরা স্কুলে যেতে পারবেন, এটা ছিল সুপ্রিম কোর্টের প্রথম নির্দেশ। দ্বিতীয় নির্দেশ ছিল শিক্ষাকর্মীদের ক্ষেত্রে আগের নির্দেশই বহাল থাকবে, যেটা আমরা বললাম যে তারা কেউই কিন্তু স্কুলে প্রবেশ করতে পারবে না। 31শে মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার এবং এসএসসি। 31শে মের মধ্যেই আদালতকে হলফনামা দিয়ে জানাতে হবে সমস্ত ব্যাপারটা, তারা কোন পদ্ধতিতে নিয়োগ করছে সমস্ত ব্যাপারটা, অর্থাৎ A to Z, কাউন্সেলিং থেকে শুরু করে ইন্টারভিউ থেকে শুরু করে পরীক্ষা পদ্ধতি থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু কিন্তু হলফনামা দিয়ে আদালতকে জানাতে হবে 31শে মের মধ্যেই। আবার 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু নিয়োগের পরীক্ষা শেষ করতে হবে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে কার্যকলাপ যদি না করা হয় তাহলে কিন্তু আদালত এই নির্দেশিকা তুলে নেবে এবং শাস্তিযোগ্য ব্যাপার বা সিদ্ধান্ত নেবে। এ ব্যাপারে পেপার কাটিংয়ে একটা তথ্য উঠে আসছে। এসএসসির নিয়োগে আসছে বড় সড়ো পরিবর্তন, ওএমআর শিটের কার্বন কপি পাবেন পরীক্ষার্থীরা। সুপ্রিম কোর্টের নির্দেশে 31শে মের মধ্যে নিয়োগ শুরু করা হবে এবং স্বচ্ছতা বাড়াতে নিয়োগ বিধি বদলের পথে চলেছে এসএসসি, অর্থাৎ প্রাইমারি 2022-এ যে পদ্ধতিতে অর্থাৎ কার্বন কপি দেওয়াই শুধু নয়, রেজাল্টের সময়ে আপনার যে অরিজিনাল ওএমআর শিট সেটাকেও অনলাইনে আপলোড দেওয়া হবে। পাশাপাশি এখানে কিন্তু আরও স্বচ্ছতার সঙ্গে নিয়োগের পদ্ধতি নিয়ে আসছে এসএসসি। আবার একইভাবে রেজাল্টের আগে প্রফেশনাল অ্যান্সার কি, ফাইনাল অ্যান্সার কি, সমস্ত কিছু কিন্তু সব এখানে থাকবে, অর্থাৎ 2022-এ প্রাইমারি যে পদ্ধতি সেই পদ্ধতি কিন্তু এখানে চলবে। যদিও 2023-এ যে প্রাইমারি পরীক্ষা হয়েছে তার রেজাল্ট বেরানি, সে কারণেই বলছি 2022-এর কথা। সুপ্রিম কোর্টের রায়কে সামনে রেখে স্কুল সার্ভিস কমিশন তথা এসএসসি এবার নিয়োগ প্রক্রিয়ায় আনছে একাধিক পরিবর্তন। 31শে মের মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ পেয়েছে কমিশন। এর আগেই নতুন নিয়োগ বিধির প্রস্তাব পাঠানো হবে স্কুল শিক্ষা দপ্তরে। মূল পরিবর্তনের প্রস্তাবগুলো কী রয়েছে? 1 নম্বরে, ওএমআর সিটের কার্বন কপি পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে, যাতে তারা পরীক্ষার শেষে বাড়িতে গিয়ে নিজেদের উত্তরপত্র যাচাই করতে পারেন। 2, ফল প্রকাশের আগেই নির্দিষ্ট উত্তরপত্র প্রকাশ করার পরিকল্পনা, যাতে পরীক্ষার্থীরা আগে থেকেই জানতে পারেন কী নম্বর পেতে চলেছেন। 3, কাউন্সেলিং পর্বেও আসতে চলেছে নানান পরিবর্তন। এদিকে এসএসসি সূত্রে জানা যাচ্ছে এই প্রস্তাবগুলির জন্য রাজ্য সরকারের কাছে পাঠানো হবে এবং সরকার অনুমতি দিলে নতুন নিয়ম অনুযায়ী নিয়োগ শুরু হবে। কমিশনের চেয়ারম্যান ইতিমধ্যে আঞ্চলিক প্রধানের সঙ্গে একাধিক বৈঠক করেছেন এই বিষয়টি নিয়ে। বেশ, এবারে দেখুন, কর্মসংস্থান পত্রিকা থেকে কিছু পেপার কাটিং আপনাদের সামনে নিয়ে এসেছি। অনলাইন থেকে এইগুলো আমরা সংগ্রহ করেছি, সোশ্যাল মাধ্যম থেকে সংগ্রহ করেছি। এটার মূল ব্যাপারটা হলো এটাই যে এটা হচ্ছে 2016 সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেই সময়ে যে কর্মসংস্থান পত্রিকায় একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল, সেই অ্যাডভার্টাইজমেন্টেরই কিন্তু এটা পেপার কাটিং। দেখুন এখানে ডেটটা আপনারা দেখলে পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এই যে এখানে দেওয়া রয়েছে 23শে ফেব্রুয়ারি 2016, টুইসডে, বিষয়টা খেয়াল করতে পাচ্ছেন? তো সেই সময় যে পেপার কাটিং বেরিয়েছিল এবং সেই সময় যে কর্মসংস্থান পত্রিকায় এই পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিসের প্রথম এসএলএসটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে 18,203 শিক্ষক শিক্ষিকা নেওয়ার প্রক্রিয়া শুরু। এখানেই কি বলা হয়েছিল এটা একটু আপনাদেরকে পড়ে নিতে হবে। আশ্চর্যের বিষয় এটাই, দুঃখের বিষয় এটাই, এখানে কিন্তু অনেকটাই অস্পষ্টতা রয়েছে, যে কারণে পড়ে ফেলা খুব একটা সহজ নয়। তবু একটু আমরা পড়ার চেষ্টা করছি, আপনারা শুনুন, তাহলে আপনাদের কাছে আশা করছি বিষয়টা অনেকটা ক্লিয়ার হবে এবং সেই সঙ্গে এগুলো আপনাদের সামনে শেয়ার করে দেবো, আপনাদের বুঝতে সুবিধা হবে। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে মাধ্যমিক স্কুল ও উচ্চ মাধ্যমিক স্কুলের 9ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত স্কুলে 33টি বিষয়ে অনার্স পোস্ট গ্র্যাজুয়েট ক্যাটাগরিতে 15,900 সামথিং, কর্মশিক্ষা বিষয়ে 1,237 জন এবং শারীরশিক্ষা বিষয়ে 1,019 জন শিক্ষক শিক্ষিকা নেওয়া হচ্ছে। এবার এই পরীক্ষা নেওয়া হবে ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট, অর্থাৎ পশ্চিমবঙ্গের বুকে এসএলএসটি অর্থাৎ স্টেট লেভেল সিলেকশন টেস্টের মাধ্যমে।
অর্থাৎ সমগ্র রাজ্যে যেখানে হোক আপনাকে কিন্তু পোস্টিং দেবে। এটা রাজ্যস্তরীয় পরীক্ষা, সে কারণেই এখানে স্টেট লেভেল সিলেকশন টেস্ট। আগে ছিল এটা এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন। 2016 সালে প্রথম হয়েছিল এসএলএসটি, এবারে যেটা হবে সেটা হবে সেকেন্ড এসএলএসটি। যেমন আমাদের মাদ্রাসায় হলো 7th এসএলএসটি। বেশ, এরপর এখানে দেখুন মেমো নাম্বার দেওয়া রয়েছে এবং বলা হচ্ছে যে অনার্স, পোস্ট গ্র্যাজুয়েট ইত্যাদি। যেটা গুরুত্বপূর্ণ যে সেই সময় বলা হচ্ছে মোট অন্তত 50% নম্বর পেয়ে অনার্স কোর্সের গ্র্যাজুয়েট কিংবা মোট অন্তত 50% নম্বর পেয়ে যে কোনো শাখায় পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ পিজি ছেলেমেয়েরা সংশ্লিষ্ট বিষয়ের জন্য আবেদন করতে পারেন। এখানে কতগুলো বিষয়ের কথা বলা হয়েছে? 33টা বিষয়ে কিন্তু শিক্ষক নিয়োগ করা হচ্ছে। কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে অর্থাৎ যারা অনার্স ডিগ্রি নিয়ে গ্র্যাজুয়েট কোর্সে 50% নাম্বার তুলতে পারেননি কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে 50% নাম্বার তুলতে পেরেছেন, তারা এখানে আবেদন করতে পারবেন। এখানে বিএ কোর্সে বা গ্র্যাজুয়েট কোর্সে 50% নাম্বার বলতে আপনার পাস অনার্স মিলিয়ে বিষয়টা খেয়াল করবেন, কেন এটা 9-10-এর। আর যদি আপনি পোস্ট গ্র্যাজুয়েটে অর্থাৎ এই গ্র্যাজুয়েট কোর্সে আপনি যদি অনার্স পাস মিলিয়ে 50% না তুলতে পেরে থাকেন, কিন্তু পোস্ট গ্র্যাজুয়েটে যদি আপনি 50% নাম্বার পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। কিন্তু আপনার যদি এমন হয় আপনার গ্র্যাজুয়েট স্কিল এবং সেখানে আপনি 50% নাম্বার তুলতে পারেননি পাস অনার্স মিলিয়ে, তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেবল নন, আপনি বিএড যতই করে থাকুন। ওপরে সব বিষয়ের ক্ষেত্রেই ন্যাশনাল কম্পিউটার ইত্যাদি ইত্যাদি এখানে বলা হয়েছে, অর্থাৎ এনসিটির পুরো নাম বলা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএড করে আসতে হবে অবশ্যই আপনাকে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারেন। এরপর 14 নম্বর পাতাটা এখানে রয়েছে, দেখুন এখানে কোন সাবজেক্টে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ 33টা সাবজেক্টের এক একটি সাবজেক্ট ধরে ধরে এবং তার ক্যাটাগরি ধরে ধরে। কেননা মাদ্রাসার ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম যে এজ রিল্যাক্সেশন তো দূরের কথা, ফর্ম ফিল আপের ক্ষেত্রে ছাড়ের তো দূরের কথা, সেখানে কিন্তু কোনো রকম রিজার্ভেশন ফেসিলিটি দেওয়া হয়নি, তার পেছনে অনেক কারণ ছিল ইত্যাদি ইত্যাদি, সেসব ব্যাপারে যাচ্ছি না। কিন্তু এখানে রিজার্ভেশন ফেসিলিটি তো থাকছেই, ফর্ম ফিল আপ থেকে শুরু করে এখানে কাট অফ মার্কস এবং ভ্যাকেন্সি পোস্ট সমস্ত বিষয়ে কিন্তু এখানে রিজার্ভেশন ফেসিলিটি রয়েছে। স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গে 33টা বিষয়ে 2016 সালে যে নিয়োগ করা হয়েছিল, সেই 2016 সালে 33টা বিষয়ের প্রতিটা বিষয়ে কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে, রিজার্ভেশন ফেসিলিটি অনুযায়ী এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি কাদের কোটায় কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানে 33টা বিষয়ের ওপর কিন্তু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। আপনারা এখানে দেখতে পারেন, আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। এছাড়াও আপনারা একটা কাজ করতে পারেন, যদি আপনারা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে জয়েন হয়ে যান, সেখানে এটা আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাভেলেবেল করে দেবো, সেখানে কিন্তু আপনারা নিজেরা ভালোভাবে এটা পড়ে দেখে নিতে পারবেন। কেননা এটা অনেকটা আবছা রয়েছে, তাই আমারও যেমন বলতে অসুবিধে, আপনাদেরও তেমনি বুঝতে অনেকটা অসুবিধা হবে। তবে এখানে একটু ভালোভাবে দেখলে কিন্তু আপনারা আশা করি বুঝতে পারছেন, একটু যদি পাওয়ারটা আপনারা বাড়িয়ে নিয়ে দেখেন তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাবেন। এরপর পরবর্তী পেজ আরেকটা রয়েছে, যেখানে এই যে দেখুন বাম দিকে 18,203 শিক্ষক শিক্ষিকা 1 নম্বর পাতার পরে এখানে দেখুন দেওয়া রয়েছে। বেশ, এটা অবশ্যই আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান, সেখান থেকে আপনারা এটা ডাউনলোড করুন, পিডিএফ আকারে দেওয়া থাকছে, যেমনটা আপনারা এখানে দেখছেন তেমনটাই পাবেন। সেখান থেকে ডাউনলোড করার পর আপনারা নিজেরা ভালোভাবে দেখতে পারেন, কেননা এটা 2016 সালের যে রিক্রুটমেন্ট প্রসেস এবং ভ্যাকেন্সি পোস্ট এবং সেই ভ্যাকেন্সি পোস্টগুলো প্রতিটা সাবজেক্ট অনুযায়ী কীভাবে বিলি বন্টন করা ছিল, সেটা কিন্তু এখানে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা রয়েছে। এখন এই মুহূর্তে আপনাদের একটাই কাজ, সেটা হলো 31শে মের দিকে লক্ষ্য রেখে তার মধ্যে কোনো রকম পর্ষদ থেকে কোনো রকম নোটিশ দিচ্ছে কিনা সেটা লক্ষ্য রাখা এবং সেই সঙ্গে তার পরবর্তীকালে বিভিন্ন পদক্ষেপ সেই নোটিশের উপর ভিত্তি করেই কিন্তু জানা যাবে। এখন যে সকল তথ্যগুলো আমাদের কাছে আসছে বা যে সকল তথ্যগুলো একটু বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে উড়ে বেড়াচ্ছে, সেগুলোই সংঘবদ্ধভাবে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে বা এলোমেলোভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। দেখুন, যেহেতু 2016 সালের নিয়োগ প্রক্রিয়াটাকে পুনরায় উলটপুরাণ করা হচ্ছে, তাহলে সেই সময়ের যে পদ্ধতি, কত নম্বরে পরীক্ষা হয়েছিল, কোন কোন বিষয় হয়েছিল, সেই সকল বিষয় ভ্যাকেন্সি কতগুলো ছিল, কোন পদ্ধতিতে পরীক্ষা হয়েছিল, কোন সিলেবাস ধরে পরীক্ষা হয়েছিল, কত তারিখে পরীক্ষা হয়েছিল, কতদিনের মধ্যে রেজাল্ট বেরিয়েছিল, গেজেট কী ছিল, এইগুলো একটু জানা খুব দরকার। আর সেগুলোর উপর গুরুত্ব দিয়ে সেগুলোকে মাথায় রেখেই কিন্তু এপিসোডগুলো আনার চেষ্টা করছি, নয় এইগুলো কিন্তু এই মুহূর্তে ততটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু যেহেতু 2016 সালের উলটপুরাণ এখানে ঘটছে, তাই সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2016 সালের ইতিহাসটা কিন্তু একটু জানা দরকার।
সে কথা মাথায় রেখে কিন্তু আজকের এপিসোড নিয়ে এলাম। এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে বা আপনারা এই ব্যাপারে কিছু যদি তথ্য জেনে থাকেন তাহলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে অবশ্যই জানান। তাতে করে কিন্তু আমি, আপনি থেকে শুরু করে আমাদের দর্শক বন্ধুরা সকলেই কিন্তু এই বিষয়ে অনেকটা অবগত হতে পারবেন, কেননা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সকলের মনেই একাধিক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। আপনাদের কি অসুবিধা হচ্ছে, কি জানতে চাইছেন, অবশ্যই কমেন্ট করে জানাতে পারলে খুব ভালো হয়। আমরা যেভাবে প্রিপারেশন চালিয়ে যাচ্ছি, যেভাবে প্রিপারেশনের ওপর বিভিন্ন এপিসোড নিয়ে আসছি, সেরকমভাবেই একে একে নিয়ে আসবো। আপনারা প্রিপারেশন চালিয়ে যান, পড়াশোনা করুন, কিছু জানতে চাইলে জানান, কিছু জানাতে চাইলে জানান, এবং সেই সঙ্গে ভিডিওটিকে লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, আমাদেরকে উৎসাহিত দিন, আমাদের পাশে থাকুন। আজকের এপিসোড আপাতত এই পর্যন্তই। স্টে টিউন, স্টে কানেক্টেড উইথ সাহিত্য অভিযান। থ্যাংক ইউ।